পার্থর পাঠশালায় সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় শিক্ষার্থী, আমার ভাই বোনেরা খুব যত্ন সহকারে পড়াশোনা করছো আমি জানি। আজ আমি এসেছি আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী তথা আমার ভাই বোনদের উদ্দেশ্যে। তোমরা সবাই জানো যে নতুন সিস্টেমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি পঠন পাঠন শুরু হয়েছে। তাই প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এই নিয়ে একাদশ শ্রেণী এবং তৃতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার এই নিয়ে দ্বাদশ শ্রেণী। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ের যে সিলেবাস তৈরি হয়েছে, প্রতিটি একক তথা গদ্য, পদ্য, প্রবন্ধ, ভাষা, শিল্প সাহিত্য খুবই সুন্দর এবং যে এমসিকিউ কোয়েশ্চেন প্যাটার্নের পরীক্ষা তোমরা দেবে, তার জন্য তোমরা মনে রেখো যত্ন সহকারে টেক্সটটা পড়বে এবং টেক্সট ধরে ধরে প্রশ্ন তৈরি করো। বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে তোমরা লাগাতার প্রশ্ন প্র্যাকটিস করো। প্র্যাকটিসের ওপর সব থেকে নির্ভর করছে, কেননা হয়তো তোমরা ভাবছো খুব সহজ, খুব ইজি, কিন্তু কোনোটাই কিন্তু খুব সহজ নয়। যত্ন সহকারে পড়ে ধৈর্য সহকারে যদি প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে তোমরা অনায়াসে ফুল মার্কস পেতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। আর যদি মনে করো না কোনো রকমে হল ম্যানেজ করে নেব, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। তাই ছাত্রছাত্রী এবং আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজকে একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। বাংলা সাবজেক্টের ওপর 3টে বিষয়, এই 3টে বিষয়ের ওপর আমি প্র্যাকটিস সেট এনেছি। তোমাদের শিল্প সাহিত্য থেকে আছে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন, আর আছে একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই প্রাচীন যুগ চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এবং বিদ্যাসাগর নিয়ে আজকের প্র্যাকটিস সেট আলোচনা করতে বসলাম। তোমরা প্রত্যেকে এই প্র্যাকটিস সেটটা দেখবে এবং নিজেরা করার চেষ্টা করবে। আমি আস্তে আস্তে প্রত্যেকটা গদ্য কবিতা ধরে সবেরই এই প্র্যাকটিস সেট আনবো এবং শেষে সামগ্রিক কিছু প্র্যাকটিস সেট দেব, যাতে করে তোমাদের পরীক্ষার উপযোগী হবে এবং তোমরা পরীক্ষার সেন্টারে যখন যাবে, তখন তোমরা একটা বাড়তি উদ্যম, বাড়তি আত্মবিশ্বাস, মনোবল তোমরা পাবে এবং আমি বিশ্বাস করি আমার এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা পূর্ণ নাম্বার পাবে এবং সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। চলো আমরা প্র্যাকটিস সেটটা আলোচনা করি। চলো তাহলে আমরা আজকের প্র্যাকটিস সেটটা আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন, চর্যাপদের রচনাকাল। অপশন এ নবম থেকে দশম শতাব্দী, অপশন বি দশম থেকে দ্বাদশ শতাব্দী, অপশন সি দ্বাদশ থেকে চতুর্দশ। আমরা সবাই জানি যে অপশন বি উত্তরটা হবে, অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দী। দ্বিতীয় প্রশ্ন, চর্যায় প্রাপ্ত পদের সংখ্যা হলো। কতগুলো পদ আছে চর্যাপদে? না অপশন এ 46.5টি, অপশন বি 45.5টি, অপশন সি 35টি। আমরা প্রত্যেকেই জানি যে উত্তর হবে এ অপশন, অর্থাৎ 46.5টি। চর্যায় প্রাপ্ত পদের সংখ্যা হলো 46.5টি। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রকৃত নাম কি? অপশন এ চর্যা গীতিকোষ, অপশন বি আশ্চর্য চর্যাচয়, অপশন সি চর্যাচর্য বিনিশ্চয়। তোমরা প্রত্যেকেই জানো যে চর্যাপদের প্রকৃত নাম চর্যাচর্য বিনিশ্চয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা এটাকে মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায়? অপশন এ নেপাল, অপশন বি ভুটান,
অপশন সি সিকিম। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপাল থেকে, অর্থাৎ অপশন এ হলো আসল উত্তর। কান্নপাদ মোট কটি পদ রচনা করেন? কান্নপাদ হলো চর্যাপদের একজন কবি, তাহলে ইনি মোট কটি পদ রচনা করেছেন? অপশন এ 15, অপশন বি 13, অপশন সি 10। উত্তর হবে অপশন বি 13। 13টা তিনি পদ রচনা করেছেন। চর্যাপদ কোন ছন্দে লেখা? অপশন এ পাদাকুলক ছন্দ, অপশন বি গৈরিস ছন্দ, অপশন সি অনুষ্টুপ। তোমরা প্রত্যেকেই জানো, নিশ্চয়ই তোমরা পড়েছো, একটু মনে করে দেখো, নিশ্চয়ই পারবে যে চর্যাপদ পাদাকুলক ছন্দে রচিত, অর্থাৎ অপশন এ হলো আসল উত্তর। চর্যাপদের ভাষাকে বলা হয় কি? কোন ভাষা? না অপশন এ মৈথিলি ভাষা, অপশন বি সন্ধ্যা ভাষা, অপশন সি অপভ্রংশ ভাষা। তোমরা প্রত্যেকেই জানো যে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা। তোমরা মনে রাখবে এই সন্ধ্যা ভাষাকে বলা হয় আলো আঁধারি ভাষা। কতক বোঝা যায়, কতক বোঝা যায় না। যেমন আলোয় থাকলে তোমাকে আমি দেখতে পাবো, অন্ধকারে থাকলে তোমাকে আমি সহজে দেখতে পাবো না। তাই চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা তথা আলো আঁধারি ভাষা। কান্নপাদ আর যে নামে পরিচিত, কোন নামে পরিচিত? কান্নপাদ একজন কবি, তাহলে এনার আর কি নামে তিনি পরিচিত ছিলেন? না অপশন এ কৃষ্ণাচার্য, অপশন বি কানাই, অপশন সি কনকরঞ্জন। তোমরা জানো যে অপশন এ উত্তর হবে কৃষ্ণাচার্য, তিনি কৃষ্ণাচার্য নামে পরিচিত। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সন্ধানে কতবার নেপাল গিয়েছিলেন? পুঁথি বলতে কোন পুঁথি? না চর্যাপদের পুঁথি। ইনি 4 বার নেপালে গিয়েছিলেন। অপশন সি উত্তরটা হবে আমাদের আসল উত্তর। তিনি 4 বার নেপালে গিয়েছিলেন এবং তৃতীয়বারে তিনি সফল হয়েছিলেন। চর্যার তিব্বতী অনুবাদ কে করেন? অপশন এ ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, অপশন বি সুকুমার সেন, অপশন সি কানাইলাল ঘোষ। আমরা উত্তরটা দেখে নিই চলো। না চর্যার তিব্বতী অনুবাদ করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, অর্থাৎ অপশন এ হলো আসল উত্তর। শ্রীকৃষ্ণ কীর্তন কত সালে আবিষ্কৃত হয়? অপশন এ 1909, অপশন বি 1902, অপশন সি 1910। কোন উত্তরটা নেব? না অপশন এ উত্তরটা, অর্থাৎ 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কার দেওয়া? কে দিয়েছিলেন এই নামটি? না অপশন এ বসন্ত রঞ্জন রায়, অপশন বি হরপ্রসাদ রায়, অপশন সি কৃষ্ণাচার্য। দেখো হরপ্রসাদ রায় কথা আমরা পেয়েছি চর্যাপদে, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা পাইনি। শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে এই অপশনটা আমাদের হবে না। কৃষ্ণাচার্য আমরা দেখে এসেছি কি একটু আগে, না কান্নপায়ের আর এক নাম কৃষ্ণাচার্য। তাহলে কান্নপাদ চর্যাপদের একজন কবি, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে এনার কথা হবে না। তাহলে পড়ে রইল এ অপশনটা। তোমরা প্রত্যেকেই যখন উত্তরগুলো করবে অপশনগুলো ভালো করে বিচার করে দেখবে, অপশন ধরেও কিন্তু উত্তর করা যায়, তার এটা একটা জ্বলন্ত উদাহরণ। তাহলে অপশন এ হলো আসল উত্তর, এটাই পড়ে রয়েছে। তাহলে বসন্ত রঞ্জন রায়ের দেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন। 13 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কটি খণ্ড? না অপশন এ 13, অপশন বি 14, অপশন সি 10। কটি খণ্ড? না 13টি খণ্ড, অর্থাৎ আসল উত্তর হলো অপশন এ অপশনটা। চণ্ডীদাসের বাড়ি কোথায়? আমাদের প্রখ্যাত কবি চণ্ডীদাস, এনার বাড়ি কোথায়? না অপশনগুলো দেখে নি চলো। অপশন এ নানুর, অপশন বি শ্রীখণ্ড, অপশন সি মালব। অর্থাৎ উত্তর হবে এ উত্তরটা, অর্থাৎ নানুর। কোন খণ্ডে কৃষ্ণ গোপিনীদের বস্ত্র হরণ করেছেন? না যমুনা খণ্ড, রাধা বিরহ, না কালীয় দমন খণ্ডে? অর্থাৎ যমুনা খণ্ডে তিনি গোপিনীদের বস্ত্র হরণ করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সংস্কৃত শ্লোক কটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট সংস্কৃত শ্লোক ছিল 161টি, অর্থাৎ উত্তর হবে বি অপশনটা 161। শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার শাশুড়ির নাম কি? নিশ্চয়ই তোমরা করেছো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়ার সময়, যে রাধার আর স্বামীর নাম, রাধার শাশুড়ির নাম তথা রাধার ননদিনীর নাম, শ্বশুরের নাম তোমরা নিশ্চয়ই জানো। তাহলে অপশনগুলো দেখে নিই। অপশন এ জটিলা, অপশন বি কুটিলা, অপশন সি ভোজ। উত্তর কি হবে? না এ অপশনটা জটিলা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? আমরা শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের সাল পেয়েছি, চলো এবার দেখে নিই কত সালে প্রকাশিত হয়।
না অপশন এ 1916, অপশন বি 1902, অপশন সি 1922? আমরা প্রত্যেকেই জানি যে অপশন এ অর্থাৎ আসল উত্তর হলো 1916। এই 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয়। দেখো 19 নাম্বার প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কি নাট্য গীতি কাব্য বলেছেন? বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কি নাট গীতি পাঞ্চালিকা বলেছেন? অপশন দেখো, এ সুকুমার সেন, বি বিমান বিহারী মজুমদার, সি প্রবোধচন্দ্র বাগচি। উত্তর হবে ডক্টর সুকুমার সেন। 20 নাম্বার কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা কোন যুগের, কোন সময়ের? যুগ মানে একটা সময়, নির্দিষ্ট সময়ের। না অপশনগুলো দেখে নি চলো। আদি মধ্য যুগের, অপশন বি অন্তমধ্য যুগের, অপশন সি প্রাচীন যুগের। আমরা উত্তরটা জেনে নিই। না অপশন এ আদি মধ্য যুগের ভাষা হলো শ্রীকৃষ্ণ কীর্তন। আমাদের যে কবিতা আছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওখান থেকে আমি কিছু প্রশ্ন রেখেছি। 21 নাম্বার কোশ্চেনটি হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? অপশন এ 68 সংখ্যক, অপশন বি 86 সংখ্যক, অপশন সি 75 সংখ্যক। উত্তর হবে 86 সংখ্যক কবিতা। সনেট কি? যখনই তোমরা পড়েছো কবিতাটা, সনেট সম্পর্কে নিশ্চয়ই তোমরা জেনেছো। সেই সনেটের সংজ্ঞা কি, সনেটের বৈশিষ্ট্য কি, সেখান থেকেই এই উত্তরটা অনায়াসে করতে পারবো। অপশনগুলো দেখে নি চলো। অপশন এ লোকগীতি, অপশন বি সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতা, অপশন সি ব্যঙ্গধর্মী কবিতা। দেখো আমরা সনেট যখন পড়েছি সেখানে জেনেছি সনেট হচ্ছে 14টি পংক্তি। পংক্তি মানে চরণ তথা লাইন। 14টা লাইন থাকবে। প্রথমে থাকবে অষ্টক অর্থাৎ 8 লাইন, আর দ্বিতীয় স্তবকে থাকবে 6 লাইন। অষ্টক আর শতকের যে মিলবিন্যাস অর্থাৎ সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতাকে বলা হয় সনেট। তাহলে আমাদের এখানের মধ্যে অপশন বিটা হলো আসল উত্তর। সনেটের জন্মদাতাকে, একজন তো জন্ম দিয়েছেন, তিনি কে? না অপশন এ পেত্রার্ক, অপশন বি বায়রনকে বলা হয়, না অপশন সি শেক্সপিয়ারকে বলা হয়? উত্তর হলো পেত্রার্ক। ইতালীয় কবি পেত্রার্ক সনেটের জন্মদাতা। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থটির প্রকাশক ছিলেন। কে প্রকাশ করেছেন? না ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন বি ঈশ্বরচন্দ্র বসু, না সি ঈশ্বরচন্দ্র মিত্র। কোনটা হবে? না ঈশ্বরচন্দ্র গুপ্ত। অপশন এ হলো আসল উত্তর। মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়? অপশন এ স্টেন হোপ প্রেস, অপশন বি বঙ্গীয় সাহিত্য পরিষদ, অপশন সি কুন্তলিন প্রেস। আমরা অনেকেই জানি যে উত্তর হবে এ স্টেন হোপ প্রেস। 26 নম্বর কোয়েশ্চেন, টিমোথি পেন পোয়েম ছদ্মনামে মধুসূদন কোন কবিতা লেখেন? না অপশন এ দ্য ক্যাপটিভ লেডি, অপশন বি হেক্টর বধ, না অপশন সি রত্নাবলী। কোনটা হবে? কোন অপশনটা আমাদের উত্তর? না এ দ্য ক্যাপটিভ লেডি, এইটা হলো আসল উত্তর। মাইকেল মধুসূদন বাংলায় কোন ছন্দের প্রবর্তন ঘটান? বাংলায় অপশন এ পয়ার, অপশন বি অমিত্রাক্ষর ছন্দ, না অপশন সি অনুষ্টুপ ছন্দ। মধুসূদন বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন ঘটান। 28 নাম্বার কোয়েশ্চেন, কবিতায় কাকে করুণার সিন্ধু বলা হয়েছে? কবিতা বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখেছি, নিশ্চয়ই তোমরা ভালো করে পড়েছো, যে করুণার সিন্ধু কে ছিলেন? দয়াদ্র মানুষ, মানুষের প্রতি যার করুণা সব সময় ছিল, যিনি আর্তের সেবায় নিয়োজিত ছিলেন, তিনি কে? না তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের বিদ্যাসাগর মহাশয়। আমাদের তাহলে এখানে প্রশ্নের অপশনের মধ্যে উত্তর হবে অপশন এ বিদ্যাসাগর মহাশয়কে। 29 নাম্বার কোশ্চেন, একটি লাইন তুলে প্রশ্ন রেখেছি, সেই জানে মনে, কে জানে? অপশন এ মধুসূদন, অপশন বি বিদ্যাসাগর, অপশন সি হিমাদ্রি। উত্তর হবে মধুসূদন। যে বিদ্যাসাগর মহাশয়ের কাছ থেকে সাহায্য পেয়েছেন, দিন যে দিনের বন্ধু সেই জানে মনে। তাহলে উত্তর কে? তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, উত্তর হবে মধুসূদন। কারণ মধুসূদনই প্রকৃতপক্ষে তার বন্ধু, এবং তিনি যেভাবে তার কাছে সাহায্য পেয়েছেন, তাহলে তার অজানা কিছুই নেই, তাহলে একমাত্র তিনিই জানেন। 30 নাম্বার কোশ্চেন, হিমাদ্রি শব্দের অর্থ কি?
অপশন এ তুষারকান্তি পর্বত, অপশন বি আগ্নেয় পর্বত, অপশন সি সুবর্ণকান্তি পর্বত। উত্তর হবে সুবর্ণকান্তি পর্বত, সোনার সাথে তুলনা করা হয়েছে। অন্তর্নিহিত অর্থ বিচারে 31 নাম্বার কোয়েশ্চেন, অন্তর্নিহিত অর্থ বিচারে ভাগ্যবানকে, গোটা কবিতার অন্তর্নিহিত অর্থ বিচারে ভাগ্যবানকে, না অপশন এ বিদ্যাসাগর, অপশন বি কবি মধুসূদন স্বয়ং, অপশন সি তরুদল। উত্তরটা আমরা অনায়াসে নির্ণয় করতে পারবো যে অপশন বি কবি মধুসূদন স্বয়ং। আলোচ্য কবিতায় গিরিশ বলতে কাকে বোঝানো হয়েছে? কবিতায় গিরিশ বলতে দেখো কাকে বোঝানো হয়েছে, অপশনগুলো দেখে নিই। অপশন এ বিদ্যাসাগর মহাশয়কে, অপশন বি গিরিরাজ হিমালয়কে, অপশন সি এ ও বি উভয়ই, অর্থাৎ এই দুটো অপশনই হবে। কোনটা নেবো? না আমরা সি অপশনটা নেবো। আসল উত্তর এ ও বি উভয়ই, দুজনকেই গিরিশ বলা হয়েছে। আমরা 32টা কোয়েশ্চেন আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এভাবে প্রতিটি ক্লাস দেখতে থাকো। আশা করি তোমাদের বাংলা বিষয়ের সমস্ত টপিকের ওপর আমি প্র্যাকটিস করিয়ে তোমাদের আত্মবিশ্বাসকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবো। সঙ্গে থেকো, সাথে থেকো, আর তোমরা প্রত্যেকেই ভালোভাবে চেষ্টা করে যাও, পড়াশোনার মধ্যে থাকো, দেখবে সাফল্য একদিন তোমাদের ধরা দেবেই দেবে।